fellow Williams Business Live podcast show powered by Austin Collections. And yes, after a very long break, we have been back. And আমাদের ব্রেক নেওয়ার একটা রিজন ছিল, অনেক রিজনই ইনফ্যাক্ট ছিল। সো আফটার অল উই হ্যাভ বিন ব্যাক, এন্ড আজকে আমাদের এপিসোডটা অনেক বেশি স্পেশাল। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক মানুষ জয়েন করে ফেলেছে। কে কোথা থেকে জয়েন করেছেন তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, বিকজ আজকে এপিসোডটা খুবই বেশি স্পেশাল, বিকজ আমাদের সাথে এমন একজন গেস্ট আছেন যিনি আসলে, আচ্ছা সেটা সারপ্রাইজ থাকা পর্যন্ত আর কিছু মানুষ জয়েন করুক, তারপর আমরা তাকে স্ক্রিনে আনছি। সো এর ফাঁকে আমাদের স্পন্সর অস্ট্রি কালেকশনের লিঙ্কটা আমাদের দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারেন। এন্ড আজকে আমাদের যিনি গেস্ট তিনি আমাদের জন্য একটু সারপ্রাইজিং, বিকজ অনেকেই আমরা জানতাম না যে আসলে তিনি আমাদের একজন এক্সপিরিয়েন্স ছিলেন। এন্ড আমরা যখন অ্যানাউন্স করি তখন অনেকেই আসলে ছিল রাফেদ ভাই এক্সপিরিয়েন্স, অলরাইট, তো আমরা নামটাই বলে দিয়েছি। সো ইয়েস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোস্টার্স অফ বাংলাদেশ, এন্ড recently Facebook তিনি super viral with his sarcastic videos as well, and definitely is an experience. So without any further ado, let's welcome on the screen the very special guest of our 18th episode, none other than Rafaed Bhai on screen. কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ইন্ট্রোতে আমাদের বিল্ডিংটা দেখে আই হ্যাড গুজবাম্পস, ট্রাস্ট মি, অনেকদিন পরে বিল্ডিংটা দেখে এখন পর্যন্ত লোম দাঁড়া আছে আমার। এক্স্যাক্টলি ভাই, এন্ড আমরা যখন ইন্ট্রোটা প্লে করছি, মানে লাইক এই বিল্ডিংটা আমাদের যত এক্সপিরিয়েন্স ভাইয়ারাই দেখছে, মানে তারা আসলে আক্ষেপ করে বিকজ বিল্ডিংটা এখন নাই আর। তো তাদের কাছে এটা একটা অনেক বড় একটা নস্টালজি। হ্যাঁ, ইউ নো মাই আমি উইলসে 94 এ নার্সারিতে ভর্তি হয়েছিলাম। 94 থেকে 2006 পর্যন্ত আমি উইলসের স্টুডেন্ট ছিলাম, এন্ড আমার প্রথম ক্লাস নার্সারিটা স্টার্ট হয়েছে ওই বিল্ডিংটায়। সো ওই বিল্ডিংটা দিয়ে আমার উইলসটা শুরু। ইভেন আমাদের ভর্তির আগে তখন ইন্টারভিউ দিতে হতো, ইন্টারভিউটা ওই বিল্ডিং এ ছিল। সো দ্যাট বিল্ডিং ইজ দি বিল্ডিং। অলরাইট ভাই, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস, এন্ড অলরেডি আমাদের সাথে অনেক মানুষ জয়েন করে ফেলেছেন। সো ভাই, ফার্স্টলি জানতে চাইবো আসলে কেমন আছেন এবং আপনার এই কোয়ারেন্টাইন পিরিয়ডটা আসলে কিভাবে কাটছে? কিন্তু এখন সব খুব ভালো আছি। কোয়ারেন্টাইন পিরিয়ডে সেফ আছি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমরা যারা দেখছি বা যারা বাসার মানুষ সবাই সেফ আছে, এখন পর্যন্ত কোভিড হয়নি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ট্রাইং টু বি সেফ এন্ড অ্যালাইভ, দ্যাটস দ্য বেস্ট থিং ইউ ক্যান হ্যাভ রাইট নাও। অলরাইট, সো ভাইয়া ডেফিনেটলি আপনার আজকে ইউটিউব জার্নি নিয়ে অনেক কথা হবে, গল্প হবে, বাট সবচেয়ে আগে উইলস থেকে কিছু গল্প শুনতে চাই আপনার কাছে, যে আসলে আপনার উইলস লাইফটা, স্কুল লাইফটা আসলে কেমন ছিল, স্কুল লাইফের যদি মজার এবং দুষ্টুমির কোনো এক্সপেরিয়েন্স আমার সাথে শেয়ার করেন। সো আমার তো স্কুল, আমার পুরাই যে ফেসবুকে যেটা বললা যে এখন ইদানিং কয়েকটা কন্টেন্ট যেটা দেখছে, পুরাটাই আমার স্কুল লাইফ নিয়ে। কিন্তু আমার যত আই বিলিভ গুড মেমোরি, আমার না সবারই গুড মেমোরি থাকে স্কুল লাইফ নিয়ে। আর ইউ নো আওয়ার স্কুল ইজ অলওয়েজ কম্বাইন্ড স্কুল, একটু ডিফারেন্ট সব সময় ছিল আমাদের সময়। সো উইলস নিয়ে আসলে গল্প যদি বলি শেষ করতে পারবো না। এভরিথিং আই এম, এভরিথিং আই নো, ইটস বিকজ অফ উইলস। এবং দ্য ফ্রেন্ডস যেগুলো এখন পর্যন্ত রয়ে গেছে সবকিছুই আমার উইলসের স্মৃতি। এখন একদম যদি লেটেস্ট একটা বলি, এখন সবচেয়ে বেশি যেটা মনে থাকে হচ্ছে গিয়ে স্যারদের মায়ের কথাগুলা। তো ওইটাই সবচেয়ে বেশি মনে পড়ে, যে উইলসের টিচারদের মায়ের একটু অন্যরকমই ছিল আর কি। অলরাইট, সো ভাই মেইনলি মায়েরগুলা কিসের জন্য খাইতেন? মানে এক্সেসিভ লেভেলে দুষ্টুমি করতেন নাকি? না, এরকম না। এই ধরো একটু দেরি করে যেতাম, টিফিন শেষ হওয়ার পরে হয়তো বা ক্লাসে ঢুকতাম না, হয়তো একটু বাইরে ঘুরতাম, এটার জন্য মায়ের দর কিছু হলো না হলে না আনলাম হোমওয়ার্ক কয়েকদিন, না আনলাম, কি হলো এত চেতার কি হলো? বাট না, মায়ের আসলে খাওয়ার কোনো রিজন ছিল না। আমরা আসলে আমাদের সময় জিনিসটা ছিল যে যারা বেশি মায়ের টায়ের খাবে স্যারদের হাতে, ওরা বেশি স্যাভেজ, ওরা একটু বুঝো না, একটু সিনিয়র টাইপের। তো ইচ্ছা করে দুষ্টামি করতাম আর কি মায়ের খাওয়ার জন্য। মানে এটা একটা পার্ট ছিল যে মায়ের খাইছেন স্যার। হ্যাঁ, কে কোন স্যারের হাতে বেশি মায়ের খাইছে এটা আমাদের কম্পিটিশন ছিল। অলরাইট, সো কোন স্যার বেশি মারতেন? রুস্তম স্যার কি ছিল সেই লিস্টে? ও মাই গড, রুস্তম স্যার, রুস্তম। আমরা উইথ অল ডিউ রেসপেক্ট টু রুস্তম স্যার, আমরা রুস্তম কাকা বলতাম আর কি। সো ওনাকে দূর থেকে রুস্তম কাকা এরকম বলতাম, আর উনি যদি ধরতে পারতো তাহলে খবর হয়ে যেত। সো রুস্তম স্যার, আমি জানি না তোমরা কিরকম দেখছো, যদি দেখে থাকো, বাট আমাদের আমলে উনি একটা, হ্যাঁ, সো আমাদের সময় উনার ওই পাঞ্জাবিটা, টুপি পরে আর দাড়িটা ত্রাস, উনাকে দেখলে মানে কিভাবে যেদিক দিয়ে হাঁটতো ওই জায়গাটা ফাঁকা হয়ে যেত কিরকম জানি। হ্যাঁ, ওইসব জায়গা ফাঁকা হতে হতে ক্লাসে চলে যেত। রুস্তম স্যার, হ্যাঁ, ডেডলি একটা স্যার। আমাদের সময় আরো এরকম কয়েকটা ডেডলি স্যার ছিল, রুস্তম স্যার, তারপর মালেক স্যার বলে একজন স্যার ছিল, গোপাল স্যার, অনেক আগের স্যার এগুলা। মালেক স্যার রিসেন্টলি
রিটায়ার করেছে, গোপাল স্যার তো মারা গিয়েছে প্রায় 5 বছর। হুম রুস্তম স্যার এখনো আছে, হুম রুস্তম স্যার এখনো আছে, আগের মতোই আছে পুরো একদম। হুম স্টিল স্টুডেন্টদের একটা ফোবিয়া রুস্তম স্যার। আল্লাহ। এই তুমি যখন এই যে গোপাল স্যারের কথা বললা না, উইথ অল ডিউ রেসপেক্ট টু গোপাল স্যার, উইলসের আসলে তোমার সাথে আড্ডা মারলে আমার সারা রাত্রে শেষ হবে না, বুঝছো? কিন্তু হোয়াট আই ওয়াজ রিমেম্বারিং, আমাদের ক্লাস 5-এ মনে হয় গোপাল স্যার ওয়াজ আওয়ার ক্লাস টিচার, and I wanted to show this. I found out this was in শিওর class শিওর। 5 in front of the building, if you can see. ওই যে ক্যাপ ওকে পরা একটা ছেলে দেখা যাচ্ছে, আমি দিস ইজ দ্য ব্যাচ, দিস ইজ দি 2006 ব্যাচ, যারা এসএসসি দিয়ে বাইর হয় আর কি। অসম একটা ব্যাচ ছিল আর কি। এইগুলো আমি এই কয়দিন ধরে কালেক্ট করছিলাম, যখনই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করলা না, তারপর থেকে কি হয় জানি, এভরিথিং ওয়াজ কামিং ব্যাক টু মি। অলরাইট। সো যেহেতু উইলস নিয়ে কথা হচ্ছিল ভাই, আরো উইলস নিয়ে কথা বলতে চাই। লাইক সবচেয়ে বেশি দুষ্টুমি আসলে কোন ফ্রেন্ডের সাথে হতে পারে? উইলসের নাম শুনলে আসলে ভাই কোন ফ্রেন্ডের কথা সবচেয়ে বেশি করে মনে পড়ে? অনেকগুলাই, যে এখানে কমেন্টও করছে যে কাজী কেজেড ইরফান, এটা আমাদের ফার্স্ট বয় ছিল শয়তানটা। ওকে ওকে। সো ও লিখতেছে যে কোপায়দে। সো এই আমার ফ্রেন্ড এখানে আছে অনেকগুলা, মানে ফ্রেন্ডের কথা বললে কাজী, নাইম, মুজাহিদ, সাইমন, আমি এর নাম আই ক্যান গো অন, সুদীপ্ত। সো উই হ্যাড দিস ব্যাচ, আমাদের ফিক্সড ব্যাচই ছিল। আমরা কয়েকজন মানুষ, এরাই হয়তো বা একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। ইউ ক্যান ইমাজিন যে একটা গ্রুপ অফ স্টুডেন্টস ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একই সাথে, তো ইউ ক্যান ইমাজিন আমরা কি করতাম আর কি। সো আই ক্যান নেম এভরিওয়ান। আমার ক্লাসের 57 কি 64 যে কজন ছিল আমি সবার নাম নিতে পারবো, বাট এটা এখন না, ঠিক হবে না। না এক্স্যাক্টলি ভাই, আই ফিল দ্য সেম, বিকজ আমিও ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রায় 12-13 বছর উইলসে পড়া। সো আই ক্যান ফিল সেম এক্স্যাক্টলি আসলে হয়। হুম। তো রিসেন্টলি ভাই আপনি ফেসবুকে যে ভিডিওগুলো দিচ্ছেন, লাইক স্কুলের বাথরুমের এক্সপেরিয়েন্স, পরীক্ষার হলের এক্সপেরিয়েন্স, সো উইলসের সাথে ডেফিনেটলি রিলেটেবল। সো উইলসে কি আসলে এগুলো দেখতেন, মানে আসলে কি কি দেখতেন উইলসের? আমার তো মনে হয় এগুলো উইলস থেকে পয়দা হয়েছে, আসলে উইলস না, ওই আমলের সব স্কুল লাইফে এরকম ছিল। আমাদের কিন্তু বিল্ডিং গুলাও এত বেশি মডার্ন ছিল না, আমাদের না, খালি অনেক স্কুলেরই ছিল না। সো আমাদের পরীক্ষার হলগুলো কেমন জানি একটু খোলামেলা ছিল, হ্যাঁ, কিরকম জানি স্যাঁতস্যাঁতে ছিল, বিল্ডিং এর কাজ চলছিল। সো মোস্ট অফ দ্য স্কুলও তখনই ডেভেলপ করছিল। সো যে এক্সপিরিয়েন্স আমি মনে করি যে খালি উইলসে না, সব স্কুলে একই রকম। ইফ ইউ সি মাই এক্সাম হল ভিডিও, ইউ ক্যান স্টিল রিলেট ওই ভিডিওটায়। সো আমার কোনো গল্প কিন্তু আমি বানায় বলতেছি না, আমার বন্ধুরা এই যে এখানে অনেকে কমেন্ট করতেছে দে নো, এবং তারা আমাকে অনেকে আইডিয়া দিচ্ছে, এইটার গল্প কেন বলিস না, ওইটার গল্প কেন বলিস না। সো এটাই। অলরাইট। সো ভাই যদি একটু আপনার ইউটিউব জার্নির কথা বলি, আসলে মানে এটা শুরু হলো কিভাবে? সবকিছু আপনার ইউটিউবিং করার প্ল্যানটা আপনার মাথায় ফার্স্টে কখন আসলো, কবে আসলো? অনেক আগে, আমি when I was in class 6 or 7 I got a camera from আম্মু। ওইখান থেকে ওই ভিডিও করার ইচ্ছা হয়, ভিডিও এডিটিং আমার খুব ভালো লাগতো। ভিডিও এডিটিং থেকে এক সময় মনে হলো যে যদি এগুলা সব পারি তাহলে কেন এমন কিছু করছে না যেটা মানুষ দেখুক। ওইখান থেকেই ধরো আমি ভিএফএক্স এর কাজ পারতাম, হোয়াট নট। ওইখান থেকে আসলো হচ্ছে কি একটু শো অফ করবো। তো ওরকম শো অফ, এন্ড আমি ঢাকায়। সো ওই শো অফ ঢাকা এইভাবে নামটা আসছে। 2014-তে অফিসিয়ালি কিছু কাজিন আর ফ্রেন্ড আর ভাই ব্রাদার মিলে ডিসাইড করি যে লেটস ডু ইট। এবং তখন অনেকেই ইউটিউব চ্যানেল খুলছিল, যে ভাই ব্রাদার্স, ম্যাঙ্গো স্কোয়াড, তাসিনেশন। হ্যাঁ, আমরা ওই টাইমে একসাথে খোলা হয়। তারপরে কাজের কারণে সবাই ব্যস্ত হয়ে যায়, এখন আবার ফর সাম উইয়ার্ড রিজনে, কোভিড এর কারণে হয়তো বা আবার অ্যাক্টিভ দেখা যাচ্ছে। বাট মেইন রিজন ছিল হচ্ছে এডিটিং পারি, এডিটিং দেখাতে হবে। তারপরে একদিন আবিষ্কার করি যে আমি ক্যামেরার সামনে অনেক কমফোর্টেবল, অনেক কথা বলতে পারি। তারপর ভাবলাম ওয়াই নট, এইভাবে করেই হাসতে খেলতে শুরু হয়ে যায়। Right. So it all started in 2014, right? Yeah. All right. So ভাই একটু কমেন্ট বক্সের দিকে যেতে চাই, অনেক মানুষ অনেক কমেন্ট করছে। আর রুস্তম স্যার আপনার কি এই নামটা ছিল? একজন বলেছে উই কল ডিজে মোল্লা। রুস্তম স্যার না, কি আপনি এই নামে রাখতেন? আমরা ডিজেটা তখনো কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার ছিলাম না, হোয়াট ইজ ডিজে। সো এটা আমরা জানতাম না তখনো। দেন রুস্তম স্যারের নাম পরে রুস্তম স্যার থেকে কাকা আমাদের কাছে হচ্ছে কাকা। অলরাইট। না এটা নিয়ে ভাই আমার একটা এক্সপেরিয়েন্স আছে। লাইক আমার একটা বাইরের স্কুলের ফ্রেন্ড মনে হয় বিলসা সিট করছিল, আসছে। তো রুস্তম স্যারকে সে বলছে মামা আমাদের প্র্যাকটিক্যালটা একটু কিছু একটা বলছে। রুস্তম স্যার গেছে পুরো ফায়ার হয়ে, এই তোমার আমার মামা মনে হয়, এই সে। ওই ছেলে ওই দিন মানে অলমোস্ট কোরবানি হয়ে গেছে। আল্লাহ, ছাগল। অলরাইট। সো আমাদের সাথে আর অনেক মানুষই জয়েন করেছে। নাফু জানতে চেয়েছে রাফাত ভাইয়া আপনার বাড়ি কোথায়? আই এম ফ্রম ঢাকা। অলরাইট। সো প্রত্যয় ভূমিকা আমাদের সাথে আছে, জিজ্ঞেস করেছে জীবনমুখী শিক্ষা ইজ অন। থ্যাংক ইউ প্রত্যয়।
মাহমুদুল হাসান প্রীতম লিখেছে রাফাত ভাই বিগ ফ্যান, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। অলরাইট রাফাত ভাই। কেজেড ইরফান ভাইয়ের ক্লাসের ফার্স্ট বয় আবারও কমেন্ট করেছে গোপাল স্যার সুদীপ তোরে আনসার। সুদীপ্ত, আচ্ছা, তো কাজী ছিল আমাদের ফার্স্ট বয় কেজেড ইরফান, তারপরে ও সুদীপ্ত নামের এক বালককে গোপাল স্যার নিয়ে আসছে, তারপর ও আর ফার্স্ট বয় থাকতে পারে নাই, তারপর সুদীপ্ত ফার্স্ট বয় হয়ে গেছে, এই কারণে সুদীপ্তকে সহ্য করতে পারে। জেলাসি। অলরাইট, ওকে। ইফতেখার ভাইয়া বলছেন নাইস টিচার রাকিব ভাই, থ্যাংক ইউ ইফতেখার ভাইয়া। আরো অনেকেই কমেন্ট করছে, আপনারা প্লিজ কমেন্ট করতে থাকুন। এবং এখানে কমেন্ট করছে আরশাদ ইকবাল প্রত্যয়, রাকিব ভাই আপনার অনেক বড় ফ্যান, গত 1 ইয়ার ধরে আপনার ভিডিও দেখতেছি, আজকে জানলাম আপনি একজন এক্সপিরিয়েন্স, তখন আরো বেশি আপন হইতেছে আপনাকে টেক ক্লাব ভাই। সো ইয়েস, অনেক ভিলেনরা কমেন্ট করছে, আপনারা কমেন্ট করতে থাকুন এবং লাইভটা আপনারা শেয়ার করে দিন, সো দ্যাট আপনার পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে লাইভটা এনজয় করতে পারেন। এন্ড অবভিয়াসলি কমেন্ট বক্সে আপনার ফ্রেন্ডদের মেনশন করুন, সো দ্যাট আপনার ফ্রেন্ডরা আপনার সাথে লাইভটা এনজয় করতে পারে। সো হ্যাঁ, একটু জানতে চাইবো আপনার ইউটিউব জার্নি নিয়ে, লাইক আপনার ব্রেক থ্রু পয়েন্ট কোনটা ছিল, লাইক কোন ভিডিওর পর বা কোন টাইমের পর আসলে মানুষ জানতে শুরু করলো যে আচ্ছা না এই ছেলেটারা পায় এই ভিডিওটা বানায়, এই টাইপ ভিডিওটা। মেবি আমার একটা কন্টেন্ট ছিল মুশকিল হাসান বাবা নামের, ওইটা অনেকে দেখে এক সময় ওই জিনিসটা, তারপরে ওই বাংলাদেশি মুভি ট্রেইলার নিয়ে আমার একটা ভিডিও ছিল, ওগুলা দেখার পরে 2015-র দিকে হঠাৎ করে একটা ব্রেক থ্রু হয়, তারপরে আমরা উই স্টপ মেকিং ভিডিওস, ইট ওয়েন্ট ডাউন। দেন আই স্টার্টেড এই যে হাউ কিউট মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018, ওই হাউ কিউটের পরে 2018 থেকে যে যাচ্ছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে এখন পর্যন্ত রেলেভেন্ট আসি, ফর সাম রিজন পিপল এখন আমাকে মনে রাখছে। আমিও চেষ্টা করছি রেলেভেন্ট থাকতে, ফেসবুকে ভিডিও করছি, সেকেন্ড চ্যানেলে ভিডিও করছি বিভিন্ন রকম ভাবে। সো মাশাআল্লাহ ফ্রম 2018 আই গেস পিছনে তাকাতে হয়নি। অলরাইট, সো যেহেতু ফেসবুকের কথা ভাই বললেন, ফেসবুক কিন্তু একটু জানতে চাই যে লাইক রিসেন্টলি আপনি ফেসবুকে খুব ছোট ছোট মানে শর্ট ক্লিপস ভিডিও দিচ্ছেন যেগুলো খুবই বেশি ভাইরাল হচ্ছে, খুব অ্যাটেনশন আসলে ফেসবুক থেকে পাচ্ছেন খুবই রিসেন্টলি। সো মানে ফেসবুকের এই ইয়েটা কবে থেকে আসলো যে লাইক ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আপনি এত ফ্রিকোয়েন্সি ভিডিও দিচ্ছেন? আচ্ছা, রাইট। সো যেটা আমি বললাম যে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, এটা যদি তোমার প্যাশন থাকে এবং এইভাবেই তুমি যদি আগাতে চাও, যে হুইচ ইজ মাই ইন্টেনশন, আমি যেটা করতাম ইউটিউবে ভিডিও দিতাম মাসে 2টা, দেওয়া হয় না মাসে 3টা, বাট ফেসবুকে যেটা ইউ ক্যান জাস্ট তুমি দেখবা যে সেলফোন নিয়ে এইভাবে করে রেকর্ড করে দিয়ে দিই, হঠাৎ করে মাথায় দেখা যায় দুষ্টামি উইটিনেস বা কোনো গল্প মনে পড়লো, সো ওইভাবেই আমি একদিন মনে 30 সেকেন্ডের একটা ভিডিও দিলাম, আই স 1 মিলিয়ন পিপল ওইটা দেখলো। সো আই ওয়াজ শক যে আচ্ছা আমার তার মানে দেয়ার, অনেকে বলছে যে ভাই আপনার কথা বলার স্টাইলটা ভালো লাগছে, এই লাগছে সেই লাগছে, তখন ভাবলাম যে দেয়ার ইজ এ ডিমান্ড, সো আমার গল্প আছে বলার অনেক, তাহলে বলি না কেন। সো ওইভাবে এরপর থেকে প্রায় মোরলেস 2 দিনে একটা, প্রতিদিনই একটা এরকমও গেছে। এরপরে মনে হয় লাস্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে আমি যে ফেসবুকে যে মানুষ দেখছে বেশি দিন কিন্তু না, ম্যাক্সিমাম 3 উইকস হবে। সো 3 উইকস ধরে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, পিপল আর অলসো এনজয়িং ইট, যতদিন গল্প বলার থাকবে আমি গল্প বলতে থাকবো। লেটস সি। এন্ড ফেসবুকে যারা স্টার্ট করতে চায়, আমি বলতে চাই যে বাংলাদেশে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে, সো ইউ ক্যান অলসো আর্ন ফ্রম ফেসবুক, সো দ্যাট ইজ অলসো আইল বি অনেস্ট ওয়ান অফ দি রিজন ফেসবুকে আমি কন্টেন্ট দিচ্ছি। অলরাইট, সো ভাই যেহেতু আপনি রোস্টার, মেইনলি রোস্টার হিসেবে বেশি আর কি পরিচিত for ইউটিউব কমিউনিটিতে বা যারা আসলে আপনার সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আছে তাদের সাথে, সো ওয়াই রোস্টিং এই জনরাটা আসলে কেন চুজ করবেন, যেখানে আসলে বাংলাদেশের রোস্টিং এর মানে মার্কেটটা যদি বলি অতটা মানে কমফোর্টেবল না, যেটা আসলে ব্লগাররা বা অন্য ইউটিউবাররা যেটা পায়, রোস্টারদের নিয়ে আসলে অনেকের অনেক স্টিল নাকসিট কেন একটা ভাব, তো এই পথে আপনি কেন আসবেন? সি when you're talking about roasting and myself, তুমি কিন্তু খুব বেশি হয়তো বা নেগেটিভলি বলছো না, because this is what I wanted to change the roasting community or the way people are roasting, কারণ সরি এক্সকিউজ মি, রোস্টিং কিন্তু বাইরে অনেক পপুলার, রাইট? এবং রোস্টিং কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে রেগুলারলি করতে থাকি, মামা তুই এটা পচাতে থাকি না, আমরা বলি পচাই, দ্য উইটিনেস, এটা কিন্তু আমরা করি। কিন্তু আমরা বাংলাদেশে যেটা করি যে উই ক্রস দ্য লাইন, আমরা ডার্ক হিউমার করতে গিয়ে এমন দিকে চলে যায় যেটা পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। সো এগুলা দেখে আমি সবসময় এরকম টাইপের উইটিনেস আমার কন্টেন্টে থাকতো। আই থট যে this is going nowhere, so I wanted to make a change যে roasting this is how it should be done, যাতে যাকে নিয়ে রোস্ট করছি সেও যাতে এনজয় করে at the end of the day। কারণ তুমি যদি এমন কোনো কন্টেন্ট বানাও যেটা হয়তো 1-2 লাখ মানুষ হাসছে কিন্তু যাকে নিয়ে বললা তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, this is not done, you don't have the right to do that। সো ওইখানে আমি যেটা করলাম যে যাকে রোস্ট করছি সেও যাতে এনজয় করে এবং এট দ্য সেম টাইম সেও যাতে বুঝে আচ্ছা এই জিনিসটা আমি একটু বোকামি করে ফেলছি, এই জিনিসটা একটু পাগলামি ছাগলামি ছিল আমার। সো ওই হিসাবেই চেঞ্জ করার জন্য রোস্টিংটা শুরু,
এখন পর্যন্ত ওই রিজনই আছে, বাট রিসেন্টলি আই হ্যাভ মুভ টু ভ্লগিং। আমি গতদিন একটা ব্লগ দিলাম, আজকে এই লাইভের পর একটা ব্লগ দিব, বিকজ ভ্লগিং ইজ দ্য মেইন প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। রোস্টিং থাকবে সাইড বাই সাইড, অ্যাজ আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, আমার ব্লগিংও চলতে থাকবে। অলরাইট, সো ভাই অ্যাকর্ডিং টু ইউ বাংলাদেশে আসলে রোস্টিং এর কি অবস্থা? মানে রোস্টিং এরটা কি মানে লিমিট ক্রস করে যাচ্ছে, নাকি একটা মানে এখন বর্তমানে একটা কমফোর্টেবল জোনে আছে আপনার কি? যদি রোস্টিং 1 থেকে 10 হয়, ইটস মাই টোটালি পার্সোনাল ওপিনিয়ন, বাংলাদেশ আছে হচ্ছে কি 1-এ। 10-এ আমাদের যেতে অনেক বাকি। আমাদের মনে হচ্ছে যে এই জনরাটা আমরা নষ্ট করে ফেলছি। আমি নিজেও ইদানিং বানাতে সাই ফিল করি, কারণ ওই রোস্টার এটা একটা কেমন জানি গালির মতো শোনায়। এটা কিন্তু এন্টারটেইনার বা কমেডিয়ান বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানুষ আর নেয় না। রোস্টার মানে একটা গালি হয়ে যাচ্ছে। এই কারণে আমি হাউ কিউট এপিসোড গুলো কম দিচ্ছি, কারণ আমরা কেন জানি আমরা ভুল দিকে চলে যাচ্ছি। আমি অনেকে দেখি, আই এম নট ব্র্যাগিং অর এনিথিং, অনেকে হয়তো বা আমার স্টাইলটা কপি করছে, স্বাভাবিক, ভেরি গুড। আমি হয়তো বা কারোটা ইন্সপায়ার হয়ে করছি, আমি পিউডিপাইকে অনেক ফলো করি। সো ওইটা করতে গিয়ে এখন আমার ভয়েসটা কিন্তু একটু উপরের দিকে, বুঝছো, চিল্লাই বেশি আমি এখন। দিস ইজ মাই ওয়ে অফ টকিং। তো আমি যখন এভাবে কথা বলবো, ইট কামস ন্যাচারালি। বাট ইফ ইউ আর ট্রাইং টু কপি মি, তোমার কিন্তু জিনিসটা এক্সট্রা একটা পুশ দিতে হচ্ছে, এবং ওইটা করতে গিয়ে ইউ ক্রস দ্য লাইন, এবং তোমার রোস্টিংটা হয়ে যাচ্ছে মানে অন্যরকম হয়ে যাচ্ছে। উইটিনেসের জায়গায় ইটস মোর ডার্ক হিউমার, যেটা মানুষ নিতে পারে না। সো আই বিলিভ আমরা অনেক পেছনে রোস্টিং নিয়ে, এবং আমি জানি না এটার ফিউচার কোন দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই আই এম অলসো শিফটিং টু আদার জনরাস। রাইট, তো ভাই আমরা একটু কমেন্ট বক্সে আবার একটু ফিরে যেতে চাই। জাস্ট ফ্লাডেড হয়ে যাচ্ছে আমাদের কমেন্ট বক্স, ভিলিয়ান্সরা অনেক মানে কমেন্ট করতে রাফাত ভাইকে নিয়ে। আদিব ভাই লিখেছে রাফাত ভাই জোস লাগতেছে। ওকে, সো সুমন ভাইয়া লিখেছে ভালোবাসা অবিরাম প্রিয় রাফাত ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাজিম উলফাত লিখেছে ভাইয়া নেক্সট রোজ কাকে নিয়ে হবে, ওয়েটিং ফর ইওর নেক্সট ভিডিও। আপাতত নিজেকেই রোস্ট করার প্ল্যান ব্লগে। অলরাইট, সো সাব্বির আহমেদ আমার সাথে আছে, লিখেছে মুশকিল হাসান বাবা অল টাইম বেস্ট। থ্যাংক ইউ সাব্বির। এবং আরো অনেকে কমেন্ট করেছে, আমাদের সাথে রিফাত ভাই কমেন্ট করেছে, লিখছে প্লিজ ভাইয়া আমাকে একবার হাই দিতে বলবেন। হাই। ওকে রিফাত ভাই, সো ইওর ডিজায়ার ইজ ফুলফিলড। জাহিদুল আমাদের সাথে আছে, জাহিদুল ভাই লিখেছে রাফাত ভাই পেন্সিল বক্স কেনা হয়েছে পরে? না, পেন্সিল বক্সের জন্য ওয়েট করছি। তুমি যদি উইলসার হও, তোমাদের বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করছি, সুন্দর করে আমাকে একটা বাসা পাঠায় দাও। না, জাহিদুল ইজ ফ্রম উইলস, আমার ক্লাসমেট আর আমার ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ডস জাহিদুল। সো তাহলে পাঠায় দিও, যেটা ম্যাগনিফাইং গ্লাস আছে আর থার্মোমিটার আছে, না কি কি জানি আছে, ওগুলো সহ। হ্যাঁ হ্যাঁ, এসি টেসি সহ যেগুলো আছে সব পাঠায়। হ্যাঁ। অলরাইট, সো আমাদের সাথে খন্দকার ভাইয়া জিজ্ঞেস করেছে হাই ভাইয়া কেমন আছেন? তো থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি। অলরাইট, সেরকম আরো অনেকেই কমেন্ট করছেন। রাফাত ভাই ইজ লাভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইজাজ ভাইয়া। এবং তানভীর মজিদ পার্থ আমাদের সাথে আছে, পার্থ লিখেছে হাউ কিউট। অলরাইট, সো থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ সো মাচ। সো আরো এরকম কমেন্ট আমরা এক্সপেক্ট করছি, আপনারা কমেন্ট করতে থাকেন এন্ড অবভিয়াসলি লাইভটা শেয়ার করতে থাকেন। এন্ড রাফাত ভাইয়া ওকে, আরেকটা ফারিনা শি ইজ অলসো মাই ফ্রেন্ড, তিনি লিখেছেন যে সততা স্টোরে পেন্সিল বক্স ফ্রি পাওয়া যায়। অলরাইট ভাই, আপনি এটা জানেন না কিনা জানি না, ভিলসে রিসেন্টলি সততা স্টোর লঞ্চ হয়েছে, এন্ড সেখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সততা স্টোরে কিন্তু আবার শপকিপার আছে। আচ্ছা, তো শপকিপারই যদি থাকে তাহলে এটা সততা স্টোর। তো অলরাইট, আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা ভাইয়ের সাথে আরেকটু ডিসকাশন শেষে আমরা আপনাদের কমেন্ট গুলো করবো। তো ভাইয়া যদি আপনার একটু মানে রিসেন্ট ভিডিওসগুলোর কথা বলেন, রিসেন্টলি রিয়েল লাইফ নিয়ে আপনি খুব ভিডিও দিচ্ছেন, লাইক রিয়েল লাইফ স্টোরিজ। হ্যাঁ, আরেকবার রিপিট করো, কোশ্চেনটা বুঝতে পারিনি। শিওর। আর রিসেন্টলি ভাই আপনি রিয়েল লাইফ ভিডিওস, মানে রিয়েল লাইফ ইনসিডেন্টস নিয়ে অনেক ভিডিওস দিচ্ছেন, লাইক ভাত খাওয়া কিংবা টিফিন বক্স বা বাথরুম, যেগুলোই বললাম। তো এটা কি লাইক এই জীবনমুখী মানে কনসেপ্টটা থেকেই আসছে, লাইক জীবন ওখান থেকেই আমি রোস্টিং এও দেখবা, আমার তো রোস্টিং থেকে জীবনমুখী কথাটা আসছে, বিকজ আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিতাম। হ্যাঁ, স্পেশালি চাইল্ডহুড এক্সাম্পল দিতাম। সো ওগুলা জীবনমুখী ডায়লগ বলতো, এই সেই বলতো। সো এখন জিনিসটা ওইভাবে আসছে যে অনেক গল্প থাকে যেগুলো রোস্টিং এ হয়তো আমার যায় না, বাদ দেওয়ার থাকে না, তখন ওইখানে জীবনমুখী স্টোরিজ আসছে, যেগুলো জীবনমুখী মানে কি, জীবন থেকে নেওয়া। সো ইটস টেকেন ফ্রম মাই লাইফ, and a lot of people can relate to it if you see. তো সবারই এই লাইফ থেকে নেওয়া দেখে জীবনমুখী স্টোরিজ।
মিউট করো, আনমিউট করো। অলরাইট অলরাইট ওকে। তো হ্যাঁ 2014 তে যদি আপনার ইউটিউব জার্নিটা যেতে শুরু হয়েছিল, তো অলমোস্ট 6 বছর পর রিসেন্টলি আপনার 300K হয়েছে। ফার্স্টলি কংগ্রাচুলেশনস ফর দ্যাট। বাট আসলে এতটা দেরি হওয়ার রিজনটা কি? মানে এত দেরি ইউজুয়ালি আসলে কারো হয়নি খুব একটা। সেক্ষেত্রে আপনার মাল্টিপল রিজনস। One, I'm not regular, I'll be honest, যেটা সবার কমপ্লেন, I'm not regular, I'm trying to be. নাম্বার 2 হচ্ছে গিয়ে I never made contents on viral topics. ভাইরাল হয় কি, একটা ট্রেন্ডিং একটা ব্যাপার থাকে, তুমি যখন কোনো কন্টেন্ট বানাও ওটা কিন্তু এমনি ভিউ আসে, সাবস্ক্রাইবারও বাড়ে। আমি ইউজুয়ালি ভাইরাল জিনিসটা অ্যাভয়েড করি কারণ আমার ওই সাবস্ক্রাইবার বেজটা দরকার নাই। 2 নাম্বার 3 হচ্ছে গিয়ে মেবি আমার উইটিনেসটা বা আমার যে কন্টেন্টটা এটা হয়তো বা সবার জন্য না। হ্যাঁ, মানে আমার মনে হয় আমি খুব নিশ একটা ছোট একটা মার্কেট নিয়ে অপারেট করি, এবং ওইখানে যাদের আমাকে চেনা দরকার, টক অ্যাবাউট ইউ, মি, অর দ্য পিপল হু আর কমেন্টিং, দিস ইজ মাই অডিয়েন্স। সো ওই কয়জনের মধ্যে 3 লাখ, মেজরিটি হচ্ছে গিয়ে ঢাকা থেকে, বাকিটা অবভিয়াসলি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এখন কলকাতা থেকে কিছু আসছে। তো আমার যে জোক, আমার যে জনরা বা আমার যে ওয়ে অফ টকিং, এগুলোর জন্য যতটুকু অডিয়েন্স এটা খুব ছোট। আমার মনে হয় না আমি ম্যাস অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারি, বা আমার যোগ্যতা আছে, ওইটা বানাতে খুব যোগ্যতা লাগে কিন্তু। অলরাইট। সো ভাই কমেন্ট বক্সের দিকে আমরা আবার যেতে চাবো। একজন খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছে সামিরা আনিস আপু, রাকিব ভাই কি ম্যারিড জানার জন্য জানতে চাই। এটা তো স্কুল, আমরা তো স্কুলের ছেলে পেলে, এখন বিয়ের শাদীর কথা স্কুলের ছেলে পেলেদের কাছে কেন আসছে? এক্স্যাক্টলি। সো ওকে, সো অলরেডি আর 5 ইয়েতে ফারিনা আবার কমেন্ট করেছে সততা স্টোরে গিয়ে পেন্সিল ফ্রি পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ ফারিনা। আর একটা কোন কিছু ভাইয়া মুভি রিভিউ করেন কয়টা হিন্দি মুভি গুলো নিয়ে? ডিসি ফ্যান আমার থেকে দূরে থাক। আমি কিন্তু হিউজ ব্যাটম্যান ফ্যান। অ্যাভেঞ্জারের গেঞ্জিটা দিস ওয়াজ এ গিফট ফ্রম ফ্যান, এর জন্য আই এম ওয়ারিং। আচ্ছা ওকে। সো ভাই আমার জন্য একটা 18+ হাসি দেন। ওকে, এখানে আই গেস হবে না সেটা। অন্য একটা ভাইয়া এমনি ফ্রিকোয়েন্টলি অনেকগুলো লাইভই করে, সো ভাইয়ার অন্য কোনো লাইভে পরে তোমার আই গেস এটা কি করা হবে। ওকে, তো ইফতেখার আলম ভাইয়া বলছে লাভ ইউ রাফাত ভাইয়া, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, বলে বোঝাতে পারবো না আমি কত বড় ফ্যান। সো থ্যাংক ইউ ইফতেখার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ইফতেখার আলম ভাইয়া। সো ইয়া আপনারা কমেন্ট করতে থাকুন। তো রাফাত ভাই যেটা বলছিলাম যে লাইক আপনি তো লাইক অফিসও করেন, আবার হচ্ছে ইউটিউবিংও আছে। তো দুইটা আসলে মেইনটেইন করা কিভাবে হয়, জব লাইফ আবার ইউটিউব লাইফ, দুটো আসলে কিভাবে মেইনটেইন? দুইটা মেইনটেইন করতে পারি না দেখেই তো রেগুলার, আর দুইটা মেইনটেইন করতে গিয়ে তো এই যে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। সো দিস ইজ দ্যাট রিয়েল ডিল, আমি মেইনটেইন করতে পারি না, আর মেইনটেইন করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এন্ড অ্যাজ ফার অ্যাজ আই নো আপনি প্রায় 12 ঘন্টা অফিস করেন, তো মানে ইটস লাইক আ ডিজাস্টার। 12 ঘন্টা অফিস করার পর আসলে এটা কিভাবে মেইনটেইন করা? অনেকে জিজ্ঞেস করছে আমি কি কুষ্টিয়াতে যাই না নাকি। আই এম সরি ভাই, আমি আর কুষ্টিয়াতে যাচ্ছি না, আমি চলে আসছি একবার। আই এম সরি যারা কুষ্টিয়ার আছো এখানে। ভাই আপনি কি বাড়ি কি কুষ্টিয়া নাকি? ঢাকা কুষ্টিয়াতে আই ওয়াজ ট্রান্সফার্ড কাজের জন্য, এখানে ছিলাম কিছুদিন, 2.5 বছরের মতো ছিলাম ওইখানে। একা থাকতাম তো বোর্ড হয়ে যেতাম, ওইখান থেকেই আমার ওই হাউ কিউটটা শুরু হয়। কুষ্টিয়ার প্রতি আমার অনেক ভালোবাসা আছে এই কারণে। না, আই এম অলসো ফ্রম কুষ্টিয়া, সো দ্যাট। আচ্ছা, হ্যাঁ, তোমাদের কুষ্টিয়ার অঞ্চলে মানুষের ভাষাটা অনেক সুন্দর কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে জোনটাই খুলনা, যশোর, কুষ্টিয়া, ওই বেলটাই ভাষাটা অনেক সুন্দর। তো ভাইয়া যেহেতু ইউটিউব নিয়ে কথা হচ্ছিল, যারা ভাই ইয়াং কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা আসলে নতুন নতুন ইউটিউব শুরু করছে বা শুরু করতে চাচ্ছে আসলে, তাদের জন্য আপনার কোনো টিপস বা আপনার কোনো গাইডলাইন থাকবে যে আসলে গাইডলাইন হচ্ছে দুই রকম, দুইটা কথা আমি বলবো। সরি টু ইন্টারাপ্ট ইউ আলিফ, তুমি নিজেই যেটা বললা যে আমার 6 বছর ধরে কন্টেন্ট করছি, বাট মাত্র 3 লাখ হলো এতদিনে। হ্যাঁ, রিসেন্টলি লাইমলাইটে আসছি। সো আমি যেটা বলবো, ইউ ক্যান চুজ 2 ওয়েজ। এক হচ্ছে কি খুব দ্রুত ইউ ক্যান বি ভেরি পপুলার, অ্যাটাক দ্য ভাইরাল থিংস, মেক থিংস অন ভাইরাল, একইভাবে যেভাবে উঠবা একইভাবে উইল ক্র্যাশ ল্যান্ড। অর ইউ ক্যান গো স্লো অ্যান্ড স্টেডি, ধৈর্য ধরো, কন্টেন্ট হিট হচ্ছে কি হচ্ছে না এত বদার্ড হয়েও না। ইটস বিন 6 ইয়ার্স আই এম স্টিল হিয়ার। আমাদের সময় অনেকে শুরু করছিল, অনেকে আছে, অনেকে না, আই এম স্টিল হিয়ার।
দিস ইজ দ্য অনলি রিজন যে কারণ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ভিউজ, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য সাবস্ক্রাইবার্স, আই লাভ মেকিং কন্টেন্টস অ্যান্ড ইউ শুড মেক কন্টেন্টস ইফ ইউ লাভ টু মেক দেম, নট বিকজ আই ওয়ান্ট টু গেট পপুলার, মানুষ আমাকে চিনবে, আমার ফ্যান হবে, এরকম করলে কখনোই হবে না। কারণ আমাকে মানুষ কিন্তু চিনছে ভেরি রিসেন্টলি, এই বছর 2020 ইজ মাই ইয়ার, আই বিলিভ 2020 তে আমাকে অনেকে চিনছে, রাইট? এর আগে ইউটিউবে চিনতো সবাই, সো ফেসবুকে এখন ম্যাস অডিয়েন্স চিনছে হচ্ছে গিয়ে রিসেন্টলি, ভেরি রিসেন্ট। সো এমন না যে আমি 2014, 15, 16, 17, 18, 19 এই অবস্থা ছিল, ইটস ভেরি রিসেন্ট, রাইট? সো এত এত বেশি খুব দ্রুত কুইক উইনের জন্য যাতে কন্টেন্ট ক্রিয়েটর ওই পেশাটা না চুজ করে না, ইট কামস ফ্রম প্যাশন। বললো নাকি? তো ভাইয়া একজন ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন, জাফায়েত ভাই কি জব করেন? আমি ওয়ার্কস এট স্টুডেন্ট, আমি ওয়ার্কস এট স্টুডেন্ট না, আমি আছি, আমি একটা কর্পোরেটে আছি এখন পর্যন্ত, বাট আমি ওখান থেকে সরে যাব খুব রিসেন্টলি, সরে যে আইল ফোকাস অন কন্টেন্ট ক্রিয়েশন এন্ড মাই বিজনেস। অলরাইট, তো ফাইনা জানতে চেয়েছে উইলসের বেস্ট মেমরি। আসলে এই কোশ্চেনটা আমরা ছুটির পরে দাঁড়াইস, ছুটির পরে দাঁড়াইস, এটা হচ্ছে কি আমার বেস্ট মেমরি, ছুটির পরে দাঁড়াইস। উইলসে আচার পাওয়া যেত একটা, বুঝছো, 1 টাকার আচার, ওই যে বড়ের বিচির আচার। উইলসে ড্রিঙ্কা বলে একটা আইসক্রিম পাওয়া যেত, হ্যাঁ ওইটা। তারপরে নকল সিগারেটের চুইংগাম পাওয়া যেত, বুঝছো, ওইটা সিগারেটের মতো দেখতে, ভিতরে পাউডার দেওয়া, ওইটা নিয়ে ফু দিলে ধোয়া বেরোতো। তারপরে টিফিন টাইমে যে পেঁয়াজ পিৎজাটা ছিল, দ্যাট ওয়াজ মাই ফেভারিট। উইলসের যে ঘন্টাটা ছিল একটা, সেই এরকম একটা ঘন্টা, ওইটা যে বাজাতো মামা, ওইটা ছিল ফেভারিট। ইভেন যে পুরান বিল্ডিংটায় আমাদের সময় একটা গুজব ছিল যে দোতলায় ভূত আছে, ওইটা হচ্ছে তখন এখানে ল্যাব ছিল আর একটা কঙ্কাল ছিল, সো আমরা ওই কঙ্কালটা দেখে ভাবতাম ভূত আছে। দিস আর মাই মেমোরিজ উইলস নিয়ে যেটা থাকে। and obviously আমার মা এটা আমাকে মনে করায় দিছে, উইলসে নার্সারির জন্য যেদিন আমি ইন্টারভিউ দিতে যাই, ওই দিন আমাকে একটা কোশ্চেন করছিল, আমি জানি না এখানে মানুষ ইন্টারেস্টেড হবে নাকি, ওই ঘটনাটা আমার খুব মেমোরেবল। অলরাইট, না ভাই, আমি যেদিন ফার্স্ট উইলসে ইন্টারভিউ দিতে যাই ভর্তি পরীক্ষা, আমি মানে ক্লাস 1 এ, আমি যেদিন জাস্ট গেছি মাঠে, আমি দেখতেছি যে হোয়াইট বিল্ডিংটা ভেঙে গেছে, সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মেমরি অফ উইলস। তো ওই বিল্ডিংটা ভাঙার পরে আসলে উইলসের জার্নিটা আমার পার্সোনালি শুরু হয়েছে। আমাকে ওই বিল্ডিং এ আমি তখন ব্যাটম্যান ভার্সেস হিজ ড্যাড এর নেক্সট ভিডিও কবে আসবে? হ্যাঁ ব্যাটম্যান, আচ্ছা আই এম স্ট্রাগলিং উইথ কন্টেন্ট আইডিয়াস, ব্যাটম্যান আর ওর বাবার মধ্যে কি হতে পারে? সো ইফ ইউ আর কুল উইথ ইট, তোমরা এইখানে অথবা আমার পেজে গিয়ে ইউ সাজেস্ট টপিকস, আমি ওখানে বানাবো ব্যাটম্যান আর ওর বাপের কি হতে পারে, আমার আইডিয়া আসলে আমি বানায় ফেলবো। অলরাইট, সো ইফাস কমেন্ট ফায়ার পেজে যাও এন্ড দেন ইফাস ইজ অলসো মাই ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস। সো আতার ভাই জানতে চেয়েছে স্যাভেজ সানগ্লাসটা আমারও চাই প্লিজ। হ্যাঁ, স্যাভেজ সানগ্লাস আমার একটা কোশ্চেন ছিল আসলে, স্যাভেজ সানগ্লাসের কাহিনী কি? মানে এটা আপনার খুবই একটা মানে ট্রেডমার্ক একটা সানগ্লাস বলা যায়, তো এটার আইডিয়াটা আপনার মাথায় কবে আসে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মেবি বাংলাদেশি র্যাপারদের নিয়ে আমি একটা রোস্ট করছিলাম, খুবই আজগুবি ওদের একটা মিউজিক ভিডিও ছিল, সো শুনতে পাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে। তো ওদের লিরিক গুলো এত সেভেজ ছিল, এত জোশ ছিল যে আমি নর্মাল ভাবে পারছিলাম না রোস্ট করতে। তো ওইটার জন্য আমি ডাইরেক্টর দিছিলাম যে ওরা এত সেভেজ যে আমার নর্মাল সানগ্লাসে তাদের নিয়ে কথা বলা যাবে না, তাদের জন্য আমার স্পেশাল সেভেজ সানগ্লাস লাগবে। তো ওইখান থেকেই সেভেজ সানগ্লাসটা আসছে আর কি। অলরাইট, সো থ্যাংক ইউ ভাই, আমরা আমাদের এপিসোডের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস, এন্ড খুবই ভালো একটা ডিসকাশন, খুবই ভালো একটা এপিসোড আমরা পেলাম। আর আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো, অনেক মেমোরি আপনার রিকল হলো, খুব আপনিও নস্টালজিক হয়ে গিয়েছেন। তো লাস্ট মোমেন্টে আসলে যারা ভিলিয়ান্স এন্ড নন ভিলিয়ান্স যারা দেখছে সবার উদ্দেশ্যে আসলে কিছু বলার। হ্যাঁ, ওইটা হচ্ছে কি, সেটা উইলস হোক কি যেটাই হোক না কেন, স্কুল লাইফের মেমোরি সবার জন্যই সুইট একটা মেমোরি। আমরা স্কুলে থাকতে মনে করতাম কবে বড় হব, কবে কলেজে চলে যাব, ভার্সিটি চলে যাব, বাট যখন আমরা ভার্সিটি পার করে যখন চাকরি করছি, ইভেন উই লুক ব্যাক অ্যান্ড আমরা কিন্তু ভার্সিটি বা কলেজের থেকে স্কুল লাইফটাকে মিস করি। তো যারা যারা স্কুলে আছো, ইউ গাইজ আর ভেরি লাকি, মেক মোর মেমোরিজ, কারণ এগুলো হচ্ছে কি পুরো পিওর, পুরো ফ্রেশ, অ্যান্ড ট্রাস্ট মি উইল বি মিসিং দোজ। আর হচ্ছে গিয়ে আমার উইসের যারা আছো তাদেরকে বলবো যে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট স্কুলস,
এখানে খালি আমরা পড়ালেখা করি না, যা যা শিখার আর কি, উইটিনেস থেকে শুরু করে দুষ্টামি শয়তানি থেকে শুরু করে রিয়েল লাইফ জিনিস সবই শিখতেছি। আই বিলিভ উইলসের যে আমাদের সময় যে আমাদের যেই একটা গর্ব ছিল উইলস নিয়ে, যে উই লাভ আওয়ার উইলস, আমরা প্রাউডলি উই কুড সে যে আই এম ফ্রম উইলস, স্টিল আমি বলি, প্রাউডলি বলি। আই বিলিভ তোমরা ওইভাবে নিবা, ওই জায়গায় নিয়ে যাবা। ইউ ক্যান অলসো সে যে উই আর ফ্রম উইলস লিটল ফ্লাওয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছিলে, যারা উইলস থেকে আসো। উই হ্যাভ দ্য বেস্ট স্কুল। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাঙ্কস এগেইন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।